হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা চলতড়িতের যে পার্টটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা কী সেটা সম্পর্কে আমরা জানব। তো প্রথমেই বলি, এই যে ক্ষমতা লিখেছি, ক্ষমতার ইংরেজি কী? পাওয়ার। এটা আমরা প্রত্যেকেই জানি। তাই তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমরা প্রকাশ করতে পারি পি দ্বারা। তো প্রথমেই আমরা যেটা জানবো যে ক্ষমতা কী। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে কার্য করার হারকে বলা হয়ে থাকে ক্ষমতা। অর্থাৎ কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কার্য করতে পারে তাকেই বলা হয় তার ক্ষমতা। অর্থাৎ ক্ষমতা সমান আমরা লিখতে পারি কার্য বাই সময়। এখানেও ঠিক তাই, কোনো বস্তুর বৈদ্যুতিক কার্য করার যে হার বা প্রতি একক সময়ে যে পরিমাণ বৈদ্যুতিক কার্য করতে পারে বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক করতে পারে সেটাকেই বলা হয়ে থাকে তড়িৎ ক্ষমতা। ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে ক্ষমতা সম্পর্কে আমাদের যে আইডিয়াটা ছিল যে প্রতি একক সময়ে কোনো বস্তুর কার্য করার যে হার, তাই এখানে আমরা বলবো বৈদ্যুতিক কার্য করার যে হার বা তড়িৎ শক্তি ব্যয় করার যে হার সেটাকে আমরা বলবো তড়িৎ ক্ষমতা। তাহলে আমরা লিখতেই পারি যে তড়িৎ ক্ষমতা পি সমান কার্য বাই সময়। এখানে যে কার্যটা করা হবে সেই কার্যটা কি হবে? বৈদ্যুতিক কার্য, বা আমরা লিখতে পারি ব্যবহৃত শক্তি, বা যে পরিমাণ শক্তিটা ব্যবহৃত হবে বাই সময়। তাহলে কার্য বা শক্তিকে আমরা জেনারেলি কী দ্বারা প্রকাশ করি? ডাব্লু দ্বারা। তাহলে আমরা এটা লিখতেই পারি যে পি সমান ডাব্লু বাই টি। আশা করি এতটা অবধি তোমাদের না বোঝার কিছু কারণ নেই, যে ক্ষমতা সমান হলো কার্য বাই সময়। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আগের ভিডিও থেকে বা তারও আগের ভিডিওগুলো থেকে আমরা খুব ভালোভাবে জেনেছি যে বিভব প্রভেদ ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে বিভব প্রভেদ মানে হলো কার্যের ধারণা থেকে বিভব প্রভেদের যখন সংজ্ঞা দিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য বা একক পরিমাণ আধানকে আনার জন্য যে কার্য করতে হয় সেটা কি বলা হয়ে থাকে তার বিভব পার্থক্য। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ডাব্লু সমান ভি ইন্টু কিউ। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ভি কিউ বাই টি। ক্লিয়ার? বেশ, এবারে আরও একটা জিনিস আমরা জানি যে কিউ সমান আই ইন্টু টি। ঠিক আছে, এটাও আমরা জানি, যেখানে কিউ মানে হচ্ছে মোট আধানের পরিমাণ, আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, টি মানে হচ্ছে সময়। এটাও আমরা কিন্তু পড়েছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভিআই টি বাই টি। তাহলে পি সমান দাঁড়ালো ভিআই। ঠিক আছে, অর্থাৎ ক্ষমতার যে রাশিমালা, তড়িৎ ক্ষমতার যে রাশিমালা, সেটা সমান আমরা লিখতে পারি যে ক্ষমতা সমান ভি ইন্টু আই, অর্থাৎ বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে যে দেখো, ক্ষমতার যে একক আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে কার্যের একক হচ্ছে জুল এসআই পদ্ধতিতে, এবং এটার একক হচ্ছে সময়, এই সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডের অপর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ওয়াট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ক্ষমতার একক ওয়াট ইজ ইকুয়াল টু ভি। ভি মানে বিভব প্রভেদ, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, ইন্টু আই মানে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন। কোশ্চেনটি এরকম দিয়ে দেয় যে ওয়াট সমান ড্যাশ ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে আমরা লিখবো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। দিয়ে দিতে পারে ওয়াট সমান ড্যাশ ইন্টু ড্যাশ, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। ওয়াট সমান ভোল্ট ইন্টু ড্যাশ, তখন ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এইভাবে আমরা অ্যান্সারটা করব। তো এই যে পি এর রাশিমালাটা আমরা পেলাম বা পাওয়ারের রাশিমালাটা আমরা পেলাম, এটা পেলাম দুটো জিনিসের সাপেক্ষে, একটা হচ্ছে ভি এর সাপেক্ষে আর একটা আই এর সাপেক্ষে। কি পেলাম আমরা? যে পি সমান ভিআই। প্রত্যেকটা টার্ম কিন্তু আমরা যেগুলো শিখছি সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে খেয়াল রেখে রেখে যাব। তাহলে প্রথমেই আমরা শিখলাম পি সমান ডাব্লু বাই টি। তারপর আমরা শিখলাম পি সমান ভি কিউ বাই টি। তারপর আমরা শিখলাম পি সমান ভি আই। ঠিক আছে, এবারে নেক্সট যেটা আমরা জানবো, দেখো পি সমান ভিআই তো আমরা লিখলাম,
এবারে আমরা আরও একটা কিন্তু জিনিস জানি যে এই ভি সমান আইআর কিসের সূত্র থেকে? ওহমের সূত্র থেকে। এটা নিশ্চয় ডিটেলসে বলার দরকার নেই। তাহলে আমরা লিখতে পারি পি সমান আইআর ইন্টু আই। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল পি সমান আই স্কোয়ার আর। আমরা আরও একটা টার্ম কিন্তু পেয়ে গেলাম যে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। ক্লিয়ার? বেশ। দ্বিতীয়ত আমরা এখান থেকে আরও একটা পেতে পারি, সেটা হচ্ছে দেখো পি সমান ভি আই লিখলাম, হয়েছে? তাহলে প্রথমটাতে দেখো ভি আর আই রেখেছি, এটাতে দেখো আই আর আর রেখেছি। এবার আমরা কি করব, এই আইটাকে হাটিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আইটাকে যদি হাটিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কি দাঁড়াবে? ভি সমান তো আই আর, তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর। এটা নিশ্চয়ই বোঝার কারোর অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে পি সমান ভি ইন্টু ভি বাই আর, অর্থাৎ পি সমান আমাদের দাঁড়ালো ভি স্কোয়ার বাই আর। তাহলে ক্ষমতার আমরা তিনটে মেন ইম্পর্টেন্ট জিনিস পেলাম। প্রথমটাতে দেখলাম পি সমান ভি ইন্টু আই, দ্বিতীয়টা আমরা পেলাম পি সমান আই স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, যেখানে ভিটাকে বাদ দিয়ে দিয়েছি, আর ভিটাকে রেখে যে রাশিমালাটা সেটা আর একটা হচ্ছে পি সমান ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এখানে একটা জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আমরা একটু পরেই ডিটেলস এটা নিয়ে আলোচনাও করব, যে যখন দেখো এই আইটাকে যদি আমরা স্থির ধরে নিই, ধরো এই আইটা স্থির, মানে আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা স্থির। যদি তড়িৎ প্রবাহ মাত্রা স্থির হয় তাহলে পরে পি প্রপোর্শনাল টু কিন্তু আর দাঁড়াচ্ছে, অর্থাৎ রোধ এর সাথে ক্ষমতা সমানুপাতিক হারে পরিবর্তিত হবে। কিন্তু যদি এই ভিটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই বা বিভব ও প্রভেদটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু দাঁড়াবে পি প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ রোধের সাথে ক্ষমতা কিন্তু তখন ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এই টার্মটা কিন্তু তোমরা এখন মাথার মধ্যে রাখো। একটু পরেই আমরা এটা সম্পর্কে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেবো, তখন জিনিসটা কাজে লাগবে। তাহলে আমরা দেখলাম যখন আই ফিক্সড তখন পি প্রপোর্শনাল টু আর, আর যখন ভি স্কোয়ারটা বা ভিটা বা বিভব প্রভেদটা ফিক্সড তখন পি প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ রোধের সাথে ক্ষমতা ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে তিনটে ইকুয়েশন আমরা দেখে নিলাম। এখান থেকে তোমাদের কী রকম ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে আমি অত ডিসকাস এখানে করব না প্রবলেমগুলো। ঠিক আছে, তোমরা বাড়িতে বই ধরে প্র্যাকটিস করবে। ধরো আই দিয়ে দেবে, আর দিয়ে দেবে, পি বের করতে বলবে, তাহলে ডাইরেক্ট এই ফর্মুলাটা পুট করতে পারো। ধরো ভি দিয়ে দিল, পি দিয়ে দিল, আর বের করতে বললো, তখন ডাইরেক্ট এই ফর্মুলাটা পুট করতে পারো। ধরো মনে করো পি আর ভি দিয়ে দিল, আই বের করতে বললো, ডাইরেক্ট এই ফর্মুলাটা পুট করতে পারো। আর কিছুই যদি মনে না থাকে তোমাদের এই ডাইরেক্ট ইকুয়েশনগুলো, তখন এইটা অন্তত তো মনে থাকবে যে ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে কার্যটাকে চেষ্টা করবে সবসময় ভি আই আর এর আকারে নিয়ে আসার জন্য। তাহলে প্রথমেই আমরা ডাব্লু সমান ভি কিউ করবো, কিউ সমান আইটি, টি কেটে যাবে, তাহলে পি সমান ভি আই। এবারে যখন ভি আইটা চলে আসবে তখন ভি সমান আই আর থেকে তোমাদের এই দুটো ইকুয়েশনই বেরিয়ে যাবে। অর্থাৎ এইভাবে এখান থেকে শুরু করে এইভাবে যে এখানে এসে শেষ করবে। তোমরা প্র্যাকটিসটা এইভাবে 2-3 বার করার পর দেখবে জিনিসটা খুবই ইজি মনে হবে। বেশ, এবার আমরা চলে আসছি যে তড়িৎ ক্ষমতার একক কী। একটু আগেই আমরা আলোচনা করলাম যে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সত্যিই তাই, তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট কি না, প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক যন্ত্র যে পরিমাণ কার্যটা করতে পারবে, ঠিক আছে, বা যত জুল কার্য করতে পারবে সেটাই হচ্ছে তার ক্ষমতার পরিমাপ। তাহলে 1 ওয়াট বলতে আমরা কি বুঝবো? 1 ওয়াট আমরা বলতে বুঝবো যে 1 সেকেন্ডে যন্ত্রটি 1 জুল কার্য করতে পারবে। তাহলেই কি হয়ে গেল? তাহলেই আমাদের ক্ষমতার মাপটা পেরিয়ে গেল ওয়াট। ঠিক আছে, বেশ। এবারে একটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে যে তড়িৎ শক্তি জিনিসটা কি। তাহলে তোমরা একটা জিনিস দেখো, পি সমান আমরা লিখেছিলাম W/T। তাহলে আমরা ঠিক উল্টোভাবে তো এটাও লিখতে পারি যে W সমান পিটি, পারি কি না? পারি। তাহলে W মানেই হচ্ছে কার্য, বা আমরা এখানে লিখতে পারি এটাকে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি মানে হচ্ছে ক্ষমতা ইন্টু সময়। ক্ষমতার একক আমাদের দাঁড়ালো ওয়াট, সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, বেশ। তাহলে আমরা উল্টোভাবে লিখলাম যে তড়িৎ শক্তি সমান হচ্ছে ওয়াট ইন্টু সেকেন্ড, মানে অ্যাকচুয়ালি যেটা জুল দাঁড়াচ্ছে আর কি এখানে। তাহলে এটাকেই আমরা
যে লিখতে পারি যে এত ওয়াট সেকেন্ড, বা আমরা লিখতে পারি জুল। মানে ব্যাপারটা আর কিছুই নয়, আমরা একটু ঘুরিয়ে লিখলাম যে তড়িৎ শক্তিটা হচ্ছে ওয়াট সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ শক্তি কি? তড়িৎ শক্তি হলো কোনো যন্ত্রে কার্য করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে তার তড়িৎ শক্তি। এর একক কী হবে? এর একক হবে ক্ষমতা ইন্টু সময়, মানে ওয়াট ইন্টু সেকেন্ড, বা আমরা বলতে পারি জুল। কিন্তু এই কারণে আমরা এটা লিখলাম, কারণটা হচ্ছে বাস্তব জীবনে যখন আমরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে কাজ করি, যেমন মনে করো ডায়নামো, মোটর, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে অনেকক্ষণ ধরে তড়িৎ শক্তিটা চালনা করা হয় বলে এখানে এককটাকে একটু চেঞ্জ করে নেওয়া হয়। সেটা হয়, একটা একক হয় ওয়াট ঘন্টা, আর একটা এককের নাম হচ্ছে কিলো ওয়াট ঘন্টা। যখন দীর্ঘক্ষণ ধরে চালানো হয় সেটাকে, তখন ওয়াট ঘন্টা এককটা প্রকাশ করা হয়। আর যখন যন্ত্রের ক্ষমতাটা অনেক বেশি হয়ে যায়, তখন বেশিরভাগ ক্ষেত্রে এই কিলোওয়াট ঘন্টাটা ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথম সংজ্ঞাটা দেখব, ওয়াট ঘন্টা কাকে বলে, বা 1 ওয়াট ঘন্টা কাকে বলে। 1 ওয়াট ঘন্টা কাকে বলে? ভেরি সিম্পল, দেখো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্রকে 1 ঘন্টা ধরে যদি আমরা চালনা করি বা চালাই, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে তাকেই বলা হয় 1 ওয়াট ঘন্টা। ব্যাপারটা ভেরি সিম্পল। তুমি একটি যন্ত্র নিলে, সেটা লাইট হতে পারে, ফ্যান হতে পারে, যা কিছু হতে পারে, সেটা মনে করো 1 ওয়াটের, সাপোজ মনে করো 1 ওয়াটের, সেটাকে তুমি 1 ঘন্টা ধরে চালালে, তাহলে তোমার যে পরিমাণ শক্তিটা ব্যয় করতে হবে সেটাকেই আমরা বলবো ব্যয়িত তড়িৎ শক্তির মান 1 ওয়াট ঘন্টা। ক্লিয়ার? বেশ, পরের পার্টটাতে আমরা চলে আসছি যে কিলোওয়াট ঘন্টাটা কি। এরও একই রকম ডেফিনেশন, যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্রকে 1 ঘন্টা ধরে যদি চালনা করি বা চালাই, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে সেটাকেই আমরা বলবো 1 কিলোওয়াট ঘন্টা। তার মানেটা দাঁড়ালো যে যখন আমরা 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র নেব, তখন সেটাকে আমরা বলবো 1 কিলোওয়াট ঘন্টা। আর 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন যখন কোনো বৈদ্যুতিক যন্ত্রকে চালনা করব, তখন সেটাকে বলবো 1 ওয়াট ঘন্টা। ব্যাপার দুটো ক্লিয়ার হয়েছে? বেশ, তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এই 1 কিলোওয়াট ঘন্টাটার অপর নাম হলো বিওটি। ঠিক আছে, বিওটি একক। বিওটি শব্দের পুরো নাম হলো, বি ফর হচ্ছে বোর্ড, ও ফর অফ, টি ফর ট্রেড, একক মানে হচ্ছে ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। অর্থাৎ ব্যবসায়িকভাবে সর্বস্বীকৃতভাবে বা সর্বজনবিদিতভাবে যে এককটাকে গ্রাহ্য করা হয়েছে, সেই এককটা হলো 1 কিলোওয়াট ঘন্টাটাকে। এই 1 কিলোওয়াট ঘন্টারই অপর নাম হলো 1 বিওটি। তোমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা, কোশ্চেনটা এরকম দিয়ে দেয় যে 1 বিওটি বলতে কি বোঝো? একটি 2 নম্বরের ছোট্ট প্রশ্ন, 1 বিওটি বলতে কি বোঝো? কি হবে? বিওটি মানে কিলোওয়াট ঘন্টা, 1 বিওটি মানে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা এখানে লিখব যে 1 বিওটি বলতে বোঝায় যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্রকে 1 ঘন্টা ধরে চালনা করলে, ঠিক আছে, যে পরিমাণ তড়িৎ শক্তিটা ব্যয় হবে তাকেই বলা হচ্ছে 1 বিওটি। বোঝা গেছে নিশ্চয়ই? বেশ, তোমাদের এই একই কোশ্চেন যদি বলে দিত যে 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে লেখো, তাহলে তোমরা কিন্তু সহজেই লিখে দিতে পারতে। কিন্তু এই 1 কিলোওয়াট ঘন্টারই যে অপর নাম বিওটি, সেটা কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় আমরা আবার এই ওয়াট ঘন্টাটাকে বিওটি ভুল ভেবে ফেলি, ঠিক আছে, কিন্তু না, আমাদের এই 1 কিলোওয়াট ঘন্টার অপর নাম হলো বিওটি একক। তাহলে আশা করি এরপর থেকে তোমরা 1 বিওটি বলতে কি বোঝো বা 1 বিওটি একক বলতে কি বোঝো সেটা নিশ্চয়ই করতে পারবে। তার মানে আমাদের দাঁড়ালো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র কতক্ষণ ধরে চালাবো? 1 ঘন্টা। তাহলে নিশ্চয়ই তড়িৎ শক্তি ব্যয় হবে? হ্যাঁ, অবশ্যই হবে। যে পরিমাণ তড়িৎ শক্তিটা ব্যয় হবে সেই পরিমাণ তড়িৎ শক্তিকে বলা হয়ে থাকে 1 বিওটি। বোঝা গেছে? তাহলে 1 বিওটি সমানই হচ্ছে 1
কিলোওয়াট ঘন্টা। ক্লিয়ার এতটা অবধি? বলো তো এবার 1 কিলোওয়াট মানে কত ওয়াট? আমরা প্রত্যেকেই জানি 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট ঘন্টা। বোঝা গেছে? বেশ, তাহলে আমাদের এখান থেকে যে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আসতে পারে এর থ্রু দিয়ে, সেটা হচ্ছে যে বর্তমানে, তার আগে বলে দিই, বর্তমানে আমাদের যে ইলেকট্রিক বিলগুলো আসে, ইলেকট্রিক বিলগুলো দেখবে আমাদের বলা হয় যে ধরো 500 টাকা বিল এসছে, ঠিক আছে, 500 টাকা বিল এসেছে। আরেকটা জিনিস বলে দেওয়া হয় যে এখন প্রতি ইউনিট 5 টাকা করে, প্রতি ইউনিট 5 টাকা করে চার্জ। তার মানে তুমি সহজে বুঝে যাবে, প্রতি ইউনিট 5 টাকা করে চার্জ, আমার বাড়ির বিলটা 500 টাকা এলো, তার মানে নিশ্চয়ই আমার কত ইউনিট বিল পড়েছে? নিশ্চয়ই 100 ইউনিট বিল পড়েছে, তবেই 100 × 5 500 টাকা বিল এসেছে। তাহলে এই যে 100 ইউনিট, টোটাল 100 ইউনিট বিল পড়লো, এই 100 ইউনিটটাই হচ্ছে 100 বিওটি। তার মানেটা হচ্ছে এই যে বিওটি আমরা ব্যবহার করছি, এই বিওটিটাকেই বর্তমানে, এই বিওটি ইউনিটটাকেই বর্তমানে আমাদের যে ইলেকট্রিক দপ্তর বা WBSECL যেটা রয়েছে, বা আমাদের যেটা সর্বজন বিদিত ইলেকট্রিক দপ্তরের যে ইউনিট, সেই ইউনিট হচ্ছে এই 1 বিওটি। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ, তার মানে আমাদের কি করতে হবে? আমাদের টোটাল বাড়িতে আমরা যে সমস্ত লাইট, ফ্যান সব কিছু চালাই, টিভি, সেখান থেকে আমাদের দেখে নিতে হবে যে আমাদের সারা মাসে কত ইউনিট বিল আসতে পারে, মানে কত ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হতে পারে। যত ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হবে তাকে 5 দিয়ে গুণ করলে আমাদের টোটাল বিলটা পেয়ে যাব, যে এত টাকা বিল আসতে পারে। ঠিক আছে? বেশ, তাহলে আমি একটু হিসেবটা করে দেখাই যে কিভাবে আমরা প্রত্যেকটা জিনিসের হিসেবটা করব। ঠিক আছে, বুঝি? এতটা অবধি ক্লিয়ার হয়েছে? বেশ, একটা ছোট্ট কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করি, তাহলে আমাদের কাছে দেখো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমত আমাদের মনে রাখবো এই 1 বিওটি মানেই হচ্ছে 1 ইউনিট, যেটা আমাদের ইউনিট ধরা হয়। আর 1 বিওটি মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, এটা মানেই হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। এই তিনটি জিনিস আমরা খেয়াল রাখবো, তাহলে আমাদের সব কাজ হয়ে যাবে। প্রথম কোশ্চেন, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমার বাড়িতে একটা 400 ওয়াট এর ফ্রিজ আছে, 400 ওয়াটের একটি ফ্রিজ আছে আমার বাড়িতে। ঠিক আছে, সেটা আমি প্রতিদিন 7 ঘন্টা করে করে চালাই। প্রতিদিন আমি সেটা 7 ঘন্টা করে আমি চালাই। ঠিক আছে, প্রতিদিন 7 ঘন্টা করে চালাচ্ছি। এবারে বলে দিয়েছে প্রতি কিলোওয়াট আওয়ার, মানে প্রতি ইউনিট, প্রতি কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে প্রতি ইউনিট। ঠিক আছে, যে ভাষাটা খুশি যখন খুশি কোশ্চেনে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে বলেছে 3 টাকা করে, আমি বইয়ের অঙ্কটাই করে দেখানোর চেষ্টা করছি। 3 টাকা করে পড়ছে, তাহলে 30 দিনে আমার কত বিল আসবে? 30 দিনে আমার কত টাকা বিলটি আসবে? এটি আমাদের কোশ্চেন। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রতি ইউনিটে তো 3 টাকা করে পুড়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কত ইউনিট পুড়ছে 30 দিনে সেটাকে হিসেব করে নিতে হবে। তাহলে কত ইউনিট পুড়ছে মানে কত কিলোওয়াট পুড়ছে সেটা বের করতে হবে। ঠিক আছে, কত কিলোওয়াট আওয়ার পুড়ছে সেটা বের করে নিতে হবে। তাহলে কিলোওয়াট আওয়ার বের করার আগে আমরা সব সময় যেটা বের করব আগে, সেটা হচ্ছে ওয়াট ঘন্টা বা ওয়াট আওয়ার। কারণ আমাদের যা কিছু মান দেওয়া থাকবে, ক্ষমতাটা ওয়াটে আর সময়টা ঘন্টাতে। বোঝা গেছে? বেশ, তাহলে কত ওয়াট আছে? এটা 400 ওয়াট। একটি ফ্রিজ, তাহলে একটি ফ্রিজ আছে, এর একটি ফ্রিজ তো বাড়িতে একটা রাখতেই হিমশিম অবস্থা। ঠিক আছে, তাহলে একটা ফ্রিজ আমার বাড়িতে একটি ফ্রিজ মনে করা আছে। তাহলে 400 ওয়াটের একটি ফ্রিজ, তাহলে 400 × 1, 1টা না লিখলেও হতো, তবু লিখলাম। প্রতিদিন ক ঘন্টা করে চালাচ্ছি আমি? 7 ঘন্টা করে চালাচ্ছি। এর বেশি চালালে বেশি বিল উঠবে, বেশি চালাতে পারছি না আমি, 7 ঘন্টা করে চালাচ্ছি। তাহলে মোট কত ওয়াট ঘন্টা হলো আমার প্রতিদিন? 7 ঘন্টা প্রতিদিন, তো তাহলে প্রতিদিন আমার হয়ে গেল 2800 ওয়াট আওয়ার। এতটা অবধি নিশ্চয়ই বোঝার কোনো অসুবিধা নেই। তাহলে 4 7 28, 2 0, 2800 ওয়াট ঘন্টা। বোঝা গেছে? বেশ, কিন্তু আমাদের দরকার কি?
কিলোওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টাতে তো আমাদের কাজ হবে না, আমাদের তো দরকার বিওটি। বিওটি মানে কিলোওয়াট ঘন্টা। তাহলে তোমরা বলো এবার, কিলোওয়াট ঘন্টা থেকে যখন ওয়াট ঘন্টা করি তখন হাজার দিয়ে গুণ করি। আমরা প্রত্যেকেই জানি কিলোগ্রামকে গ্রাম করি, হাজার দিয়ে গুণ করি, কিন্তু গ্রামকে যখন কিলোগ্রাম করি তখন কি করি, হাজার দিয়ে ভাগ করি। তাই 2800 ওয়াট আওয়ার মানেই হচ্ছে কত দিয়ে ভাগ হয়ে গেল, হাজার দিয়ে। হাজার দিয়ে যখনই ভাগ হয়ে গেল তখনই আমাদের যে মানটা বেরোলো সেটা হয়ে গেল 2.8 কিলোওয়াট আওয়ার। এবারে নিশ্চয়ই তোমাদের আর কোনো অসুবিধা থাকার কথা নয়, ঠিক আছে? তাহলে পরে আমাদের যে মানটা বেরিয়ে গেল সেটা হচ্ছে 2.8 কিলোওয়াট আওয়ার। এটা কি প্রতিদিন, প্রতিদিন আমি 7 ঘন্টা ফ্রিজটি চালিয়ে দিলাম, তার ফলে কি হলো আমার 2.8 কিলোওয়াট আওয়ার বলতে পারো, 2.8 বিওটি বলতে পারো, 2.8 ইউনিট বলতে পারো। আমার প্রতিদিন কিন্তু ইলেকট্রিকে এত ইউনিট করে তড়িৎ শক্তি ব্যয় হলো। এবারে একদিনের তো ব্যাপার নয়, আমি ফ্রিজটা 30 দিন ধরে চালাচ্ছি, তাহলে 30 দিনে কত ইউনিট পুড়বে? তাহলে আমি উপরটায় লিখছি, তোমরা নিচে লিখবে। 30 দিনে পুড়বে, এটাকে আমরা গুণ করে নেব, 84 কিলোওয়াট আওয়ার, বা আমরা এটাকে বলতে পারি 84 ইউনিট। তাহলে একদিনে 2.8 ইউনিট, 30 দিনে 84 ইউনিট, তাহলে টোটাল আমাদের 84 ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হলো। এবারে প্রতি ইউনিটে কত টাকা? 3 টাকা। এখনকার দিনে তো আর 3 টাকা নেই, এটা প্রায় 7 টাকা 8 টাকা হয়ে গেছে, কিন্তু আমি এটা 3 টাকা ধরে হিসাবটাই না হয় করে দিলাম। তাহলে প্রতি ইউনিট যদি 3 টাকা করে হয় তাহলে আমাদের মোট কত টাকা ব্যয় হবে? কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, আবার কি করতে হবে দেখো। তাহলে প্রতি ইউনিট 3 টাকা ধরে আমাদের মোট যে ব্যয়টা হবে সেটা হচ্ছে এত টাকা, 3 4 12, 252 টাকা। বইয়ের অঙ্ক একটা সিম্পল দিলাম, তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। এই পদ্ধতিতে আমরা করব। তাহলে আমাদের যাই কোশ্চেন দেখ না কেন, আমাদের প্রথম কাজ হবে মোট কত ওয়াট ঘন্টা হয়েছে সেটাকে বের করা। ফার্স্ট কাজ কি কাজ? কত ওয়াট ঘন্টা হয়েছে বের করা। দিয়ে কি করা? হাজার দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে আমাদের বেরিয়ে যাবে কিলোওয়াট আওয়ার বা বিওটি বা ইউনিট, মানে কত ইউনিট। সেটাকে আমরা দেখে নেবো কত টাকা করে ইউনিট পুড়ছে, সে টাকাটি দিয়ে আমরা গুণ করে দেবো। আর যদি দিয়ে দেওয়া থাকে 30 দিনের হিসাব করো, তাহলে আমরা 30 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা পুরো মানটা পেয়ে যাব। ব্যাস, আমাদের এতেই কিন্তু কাজ শেষ। ক্লিয়ার? বেশ, এবার আমরা একটা নতুন টার্ম শিখবো পাশাপাশি। তাহলে এই ধরনের অঙ্ক যাই দিক না কেন আমরা কিন্তু করতে পারবো। তাহলে এবার আমরা একটা নতুন টার্ম শিখবো। এখান থেকে একটা 2 নম্বরের কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা এরকম যে, ধর একটা বৈদ্যুতিক বাল্ব, আমরা বাল্ব নিশ্চয়ই দেখেছি, এখনকার দিনে ব্যবহার কমে গেলেও আমরা বাড়িতে 2-1টা বাল্ব নিশ্চয়ই দেখে থাকবো। তো বৈদ্যুতিক যে বাল্ব, সে বাল্বের গায়ে জেনারেলি লেখা থাকে 220 ভোল্ট 100 ওয়াট। আমরা 100 ওয়াটের বাল্ব প্রত্যেকে দেখেছি, কিন্তু 100 ওয়াটের পাশাপাশি আমাদের কিন্তু আরও একটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে 220 ভোল্ট। ভোল্ট কিসের একক? বিভব পার্থক্য এর একক। ওয়াট কিসের একক? তড়িৎ ক্ষমতার একক। কোশ্চেনটা এরকম যে 220 ভোল্ট 100 ওয়াট এই যে লেখাটা রয়েছে এর অর্থটা কি? তো খুব সিম্পলভাবে লিখবো আমরা যে, দেখো 220 ভোল্ট রেখেছে মানে কি? বিভব পার্থক্য কত ভোল্ট করতে চেয়েছে? 220 ভোল্ট। তাহলে নিশ্চয়ই এর উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্য নিশ্চয়ই এটা থাকবে যে বাল্বটাকে ভালোভাবে জ্বলতে সাহায্য করা। একটা বাল্ব আমরা যদি না জ্বললো, ভালোভাবে যদি সেটা আলো দিতে পারলো, তাহলে আমাদের বাল্ব লাগিয়ে লাভ নেই। তাহলে বাল্বটা নিশ্চয়ই এমনভাবেই বানানো হয়েছে যাতে করে এই বিভব পার্থক্যটা যদি আমরা মেনটেন করি তাহলে বাল্বটা সর্বাপেক্ষা উজ্জ্বলভাবে আলো দেবে। বোঝা গেছে? আর সাথে সাথে কি হবে? এই যে আমরা লিখেছি যে ক্ষমতা হবে 100 ওয়াট, অর্থাৎ প্রতি সেকেন্ডে বাল্বটা 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে আমরা এখানে উত্তরটা এইভাবে লিখব যে বাল্বটির গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ হলো এই যে যদি আমরা 220 ভোল্ট
বিভব পার্থক্যে যদি আমরা যোগ করি বা বিভব পার্থক্য বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে বাল্বটি যোগ করি তাহলে, লেখাটা আর বোঝা যাচ্ছে না মনে হচ্ছে, তাহলে বাল্বটি সর্বাপেক্ষা উজ্জ্বলভাবে জ্বলবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সর্বাপেক্ষা উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ বিভব পার্থক্যটা আমাদের 220 ভোল্ট মেনটেন করতে হবে। এর থেকে কম করলে বাল্বটা কিন্তু ঠিকঠাক আলো দেবে না। এবং বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এই প্রতি সেকেন্ড লেখাটার খুব গুরুত্ব রয়েছে। অনেক সময় হয় কি, আমরা এই প্রতি সেকেন্ড লেখাটা বাদ দিয়ে দিই বা ভুলে যাই লিখতে। দেখো, প্রতি সেকেন্ডে 100 জুল মানেই হচ্ছে জুল পার সেকেন্ড, তার মানেই হচ্ছে ওয়াট। এখানে তো দেওয়া আছে ওয়াট, এখানে তার জুল দেওয়া নেই যে তুমি এখানে লিখে দেবে যে বাল্বটা 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এখানে দেওয়া আছে ওয়াট, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে তড়িৎ শক্তি ব্যয় করার যে ক্ষমতা বা হার। তাহলে আমরা লিখব প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এতটা অবধি না লিখলে কিন্তু অ্যান্সারটা 0 হয়ে যাবে। তাহলে ভেরি সিম্পল, 220 ভোল্ট রাখবো যাতে বাল্বটা ভালোভাবে জ্বলে। আর ক্ষমতাটা দেখে আমরা বুঝে নেবো, সঙ্গে সঙ্গে মাথায় স্ট্রাইক করে নেবো যে ওয়াট বলতে বোঝাচ্ছে জুল পার সেকেন্ড, তার মানেটা হলো বাল্বটা প্রতি সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তি ব্যয় করবে। বোঝা গেছে? বেশ, এবারে আমরা একটা নতুন ইম্পর্টেন্ট টার্ম শিখবো বা জিনিস জানবো। তার সাথে সাথে আমরা মোটামুটি আজকের এই পার্টটাকে শেষ করব। তোমাদের চলতড়িৎ অনেক দিন ধরে হচ্ছে, এর ফার্স্ট পার্টটা শেষ হবে, এরপর আমরা ইলেকট্রোম্যাগনেটিজম শুরু করব। ঠিক আছে? তো যে জিনিসটা বলছিলাম সেটা একটু ভালো করে দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং একটু বুঝতে হবে ভালো করে, এখান থেকে কোশ্চেন আসে। সেটা হচ্ছে আমি দুটো বাল্ব নিলাম, আগের কনসেপ্ট কাজে লাগবে, একটু ভালো করে দেখবে। বাল্ব নিলাম, এই একটি বাল্ব, এই একটি বাল্ব নিলাম, কোনো অসুবিধার কিছু নেই। দুটো বাল্ব নিলাম, এখানে বিভব পার্থক্য ভি, এটা আমরা নিয়ে নিলাম 220 ভোল্ট। এখানে একটা বাল্ব নিলাম, সেটা হচ্ছে 40 ওয়াট। এখানে একটা বাল্ব নিলাম, সেটা হচ্ছে 60 ওয়াট। এবার আমরা কি করলাম, দ্বিতীয় স্টেপ, এই একটি বাল্ব নিলাম, এই একটি বাল্ব নিলাম, এখানেও আমরা 220 ভোল্ট বিভব প্রভেদ রাখলাম। এটা আমরা রাখলাম 40 ওয়াট, এটাকে আমরা লিখলাম 60 ওয়াট। এখন লক্ষ্য করে যদি দেখো, আগের কনসেপ্ট থেকে তোমরা ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে একটা তড়িৎ বর্তনী তৈরি হয়েছে, এখানে একটা তড়িৎ বর্তনী সৃষ্টি হয়েছে। এই তড়িৎ বর্তনীটা কিন্তু শ্রেণী সমবায়, দেখো একটা শেষ প্রান্ত অপরটার প্রথম প্রান্তের সাথে যুক্ত হয়েছে, এটা একটা রোধ, এটা একটা রোধ, আর এটা কিন্তু সমান্তরাল সমবায়। এখন দেখা যাবে যে এই যে 40 ওয়াট বাল্ব এবং 60 ওয়াট বাল্ব, এখানেও একটা 40 ওয়াট 60 ওয়াট বাল্ব রাখা রয়েছে। বাস্তবে দেখা যাবে যে যখন শ্রেণী সমবায়ে বাল্ব দুটোকে যোগ করব, তখন দেখা যাবে এই 40 ওয়াটের বাল্বটা বেশি জোরে জ্বলছে। খুব ভালো করে একটা জিনিস দেখো, দুটো বাল্ব লাগিয়েছি, দুটো বাল্বের মধ্যে দেখা যাচ্ছে 40 ওয়াটের বাল্বটি বেশি জোরে জ্বলছে, 60 ওয়াটের বাল্বটা কম জোরে জ্বলছে। আর সমান্তরাল সমবায়ে দেখা যাবে 60 ওয়াটের বাল্বটা বেশি জোরে জ্বলছে। এরকম কেন হলো? দেখো, 40 ওয়াটের থেকে 60 ওয়াট বেশি। আমরা বাস্তবিকভাবে জানি যে ওয়াটের মানটা যত বাড়াবো তত তার বাতিটার জোরটা বেশি হবে। আমরা একটা বাল্ব ধরো 40 ওয়াট আর একটা যদি 100 ওয়াট নিই, 40 ওয়াটটা কি বেশি জোর হবে? হওয়া উচিত নয়। কিন্তু এই 40 ওয়াট আর 60 ওয়াট যখন আমরা এখানে রেখেছি, দেখা যাচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করলে 40 ওয়াটের বাল্বটা বেশি জোরে জ্বলছে, তার মানে এটা ব্যতিক্রমী হয়ে গেল। কিন্তু সমান্তরাল সমবায়ে রাখলে আমাদের নিয়ম অনুযায়ী 60 ওয়াট বেশি জোরে জ্বলছে, 40 ওয়াট কম জোরে জ্বলছে। তো এই যে কনসেপ্টটা বা এই ধারণাটা আমরা কোথা থেকে পাবো বা ব্যাখ্যাটা কোথা থেকে পাবো, তার জন্য আমরা আমাদের তড়িৎ ক্ষমতার যে ফার্স্ট পার্টটা পড়লাম, সেই ফার্স্ট পার্টে একবার ফিরে যাব।
ঠিক আছে, সেখানে আমরা কি দেখেছি যে ক্ষমতার কিন্তু তিনটে রাশিমালা। প্রথম রাশিমালাটা ছিল পি সমান ভিআই, দ্বিতীয়টা ছিল ভি এর জায়গায় আই আর বসিয়ে পর পি সমান আই স্কোয়ার আর, আর তৃতীয়টা ছিল পি সমান ভি স্কোয়ার বাই আর। এই তিনটের সাহায্যে আমরা পুরো ক্যালকুলেশনগুলো করব। তো প্রথমেই আমরা যেটা দেখব, এখানে কি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে আর 40 ওয়াট বা 60 ওয়াট এগুলো কি পি দেওয়া আছে। তাহলে ভি আর পি দেওয়া আছে, তাহলে আমরা প্রথম কাজ হবে ভি আর পি এর সাপেক্ষে দুটোরই আর বের করা বা রোধটাকে বের করা। প্রথম কাজ, তাহলে দুটোরই আমরা কি বের করব, রোধ বের করব। তাহলে প্রথমটা রোধ আর সমান ভি স্কোয়ার বাই পি। এত অবধি নিশ্চয়ই বোঝা গেছে। ভি স্কোয়ার মানে হলো 220 ইন্টু 220 ইন্টু 220 বাই পি। পি কত, 40 ওয়াট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 40 ওয়াটের বাল্বটার রোধ বের করলাম, এটাকে আমরা R1 দ্বারা ডিনোট করতে পারি। এর মানটা তোমরা বের করবে 1210 ওহম হবে। বোঝা গেছে। এবার আমরা চলে আসবো R2তে, অর্থাৎ সেকেন্ড পার্টটাতে, মানে 60 ওয়াটে। এটাও 220 ইন্টু 220 বাই কত, পি মানে 60 ওয়াট। তাহলে 60 ওয়াটের যে বাল্ব তার রোধ হবে এই 807 ওহমের মতো। ঠিক আছে, তাহলে কার রোধ বেশি, 40 ওয়াটের বাল্বটার রোধ বেশি, 60 ওয়াটের বাল্বটার রোধ কম। এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। বোঝা গেছে, বেশ। এবারে প্রথমেই চলে আসছে আমরা শ্রেণী সমবায়। দেখো একটা জিনিস লক্ষ্য করে আমি বলেছিলাম যে শ্রেণী সমবায়ে আয়ের মানটা স্থির থাকে, অর্থাৎ প্রবাহ মাত্রা কিন্তু শ্রেণী সমবায়ে স্থির থাকে। তাহলে পরে প্রথমটার ক্ষেত্রে মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা আই স্থির, অর্থাৎ আই যখন স্থির থাকে, দেখো এবার এখানে চলে আসছি, যখন আই স্থির তখন পি সমান তো আমাদের আই স্কোয়ার আর, তাহলে যখন আইটা স্থির তাহলে তখন পি প্রপোর্শনাল টু আর, অর্থাৎ যার রোধ বেশি হবে তার তড়িৎ ক্ষমতা বেশি হবে। যার রোধ বেশি তার তড়িৎ ক্ষমতা বেশি, যার তড়িৎ ক্ষমতা বেশি সেটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। খুব ভালো করে লক্ষ্য করো, একটু আগে আমি বলেছিলাম না যে এর একটা অ্যাপ্লিকেশন পড়াবো, সেটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে দেখে নেবো আমরা 40 ওয়াট আর 60 ওয়াটের মধ্যে কার রোধ বেশি, 1210, মানে 40 ওয়াটের রোধ বেশি, সেই জন্য 40 ওয়াটের বাল্বটা বেশি জোরে জ্বলবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে আসবো সমান্তরাল সমবায়ে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দেখবে যে দেখো এর বিভব পার্থক্যগুলো সেম। এটাকে আমরা ভি ধরেছিলাম, এটাকে 0 ধরেছিলাম। এরও যা বিভব পার্থক্য, এরও তাই বিভব পার্থক্য, কিন্তু এখানে আইটা দেখেছিলাম যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছিল, একটা I1 একটা I2, মনে পড়ছে? আইটা এইভাবে যাচ্ছিল, এটা I1 হচ্ছিল, এটা I2 হচ্ছিল, আবার আই হিসাবে চলে আসছিল। কিন্তু এখানে এরও যা বিভব পার্থক্য, এরও তাই বিভব পার্থক্য। তাহলে এখানে ভিটা হচ্ছে স্থির। তাহলে ভি যদি স্থির থাকে তাহলে আমরা দেখেছি পি সমান ভি স্কোয়ার বাই আর। এখন ভিটা যদি স্থির থাকে তাহলে পি প্রপোর্শনাল টু হয়ে যাবে 1 বাই আর, অর্থাৎ রোধের সাথে ক্ষমতার যে সম্পর্ক সেই সম্পর্কটা হয়ে যাবে পুরোপুরি ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যার রোধ কম সেটা বেশি জোরে জ্বলবে। এখন বলো 40 আর 60 ওয়াটের মধ্যে কার রোধ কম? 40 আর 60 ওয়াটের মধ্যে আমরা হিসেব করেছি 60 ওয়াটের রোধটা কম। যেহেতু 60 ওয়াটের রোধটা কম সেই জন্য 60 ওয়াটটা বেশি জোরে জ্বলবে। তার কারণ যার রোধ কম তার পাওয়ার বেশি বা তড়িৎ ক্ষমতা বেশি, তড়িৎ শক্তি ব্যয় করার ক্ষমতা বেশি, বেশি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে, বেশি জোরে জ্বলবে। ঠিক আছে, তাহলে প্রথমটা ক্ষেত্রে আমাদের দাঁড়ালো যে যার রোধ বেশি সে বেশি জোরে জ্বলবে। কখন? যখন তড়িৎ প্রবাহ মাত্রা স্থির থাকবে। এখানে তড়িৎ প্রবাহ মাত্রা স্থির আছে, তাই শ্রেণী সমবায়ে 40 ওয়াটের বাল্বটি বেশি জোরে জ্বলবে, কিন্তু সমান্তরাল সমবায়ে যার রোধ কম তার ক্ষমতা বেশি, সেই জন্য সমান্তরাল সমবায়ে 60 ওয়াটের বাল্বটা বেশি জোরে জ্বলবে। ব্যাস, ক্লিয়ার। এরপর তোমরা যেটা করবে, তোমরা অনুশীলনীর প্রশ্নগুলো দেখবে, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো তোমরা একটু করে খেয়াল করবে কিভাবে হচ্ছে জিনিসটা, তোমরা মানটা বের করবে। ঠিক আছে, একটা জায়গাতে কোশ্চেন এরকম দেওয়া আছে, দেখবে এই দুটো রোধের অনুপাত বের করতে বলেছে, তোমাদের অনুশীলনীতেই পাবে। এইগুলো 200, 220 দেওয়া আছে, এটা 110 দেওয়া আছে।
আর এইটা সম্ভবত এটাও 60, এটাও 60 দেওয়া আছে। তাহলে অনুপাত যখন করব 60 কেটে যাবে, 220, এটা 110, তার মানে এটা 2 হলো, 220 110 কাটাকাটি করলে এটাও 2, মানে 4:1 রেশিও হবে। মানে এই সূত্রটা থেকে তোমরা সেই অ্যান্সারটা পেয়ে যাবে। বা তোমরা যদি অত কিছু না করো, এর মানটা বের করবে, এর মান বের করবে, অনুপাত করবে, দেখবে 4:1 হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এই কনসেপ্টের উপর যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। আরেকটা জিনিস, এটা আমি আর পড়াবো না, এটা তোমরা বই থেকে পড়ে নেবে, সেটা হচ্ছে সিএফএল আর এলইডি। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে যে সিএফএল এর পুরো নাম কি, বলবে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, বইয়ে দেওয়া আছে, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। আর এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড। কোশ্চেনটা এরকম আসে যে সিএফএল এবং এলইডির মধ্যে কোনটি ব্যবহার করা ভালো। বাস্তব জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে এলইডি ব্যবহার করা হয়, কারণ এলইডিতে আমরা দেখি যে কম শক্তি ব্যয় করে আমরা বেশি পরিমাণ সেখান থেকে তড়িৎ পাই। ঠিক আছে, আর দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে যে এলইডিতে আমাদের যে দীর্ঘায়ু বা এলইডিটা যে বেশি দিন ধরে চলে সিএফএল এর তুলনায়। ঠিক আছে, তো এই কয়েকটা কারণে এলইডির দামটা সিএফএল এর তুলনায় অল্প বেশি হলেও আমাদের দৈনন্দিন জীবনে দেখবে আমরা সিএফএল এর থেকে এলইডি লাইটটাই বেশি ব্যবহার করি, কারণ এলইডি কম পাওয়ারের বা কম ওয়াটের লাইটগুলো বেশি জোরে আলো দিতে সক্ষম। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। তোমরা ভালো করে পড়াশোনা করো। চলদড়িদের ফার্স্ট পার্ট শেষ হলো। আমি চেষ্টা করবো একটা ফুল এই পুরো কনসেপ্টের উপর একটা টোটাল ভিডিও করার, সেখানে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল প্রবলেম আর ফর্মুলাগুলো নিয়ে আমি ডিসকাশন করব। তো তার আগে অবধি তোমরা থিওরিটা ভালো করে কমপ্লিট করো। ওকে, থ্যাংক ইউ।